শোনো। তুন্না কোনো উত্তর দিল না, যেন শোনার প্রয়োজনই বোধ করলো না। অধ্যায়ের বলা বাক্যটা যেন তার কর্ণকুহর অবধি পৌঁছায়নি। মেয়েটার কি স্পর্ধা, সে অধ্যায় চৌধুরীকে ইগনোর করছে। অধ্যায় ফের ডাকলো। এই মেয়ে, তোমাকে ডাকছি আমি। তুন্না ধীর স্বরে বলল। জি বলুন। তোমাকে বলেছিলাম না আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাতে নিয়ে যাব? আজকেই যেতে হবে। দেখা করে ফেরার পথে তোমার ভর্তি ফর্ম তুলে নিয়ে আসবো। আমি আপনার গার্লফ্রেন্ডের সাথে কেন দেখা করব? অধ্যায় 2 কদম এগিয়ে এলো, মুখোমুখি হলো তুন্নার। তুন্না খাটের কোনায় বসে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রেখেছে। অধ্যায় অজুহাতের স্বরে বলল। আরে ইয়ার, তুমি বুঝতে পারছো না? আমার বিয়ের কথা শুনলে সে খুব বাজেভাবে রিয়্যাক্ট করবে। এখন যদি আমার বউকে নিয়ে গিয়ে সবটা প্রমাণ দেই তাহলে আমাকে বিশ্বাস করবে সে। এজন্য তোমাকে নিয়েই তার সাথে দেখা করতে যেতে চাচ্ছি। তুন্না ধীরে মাথা তুলে তাকালো। কাজল রাঙ্গা চোখে ক্লান্তি, অপমান একসাথে ভিড় করে আছে। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আমাকে এসব ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আপনি যেখানেই যান, যার সাথেই যান, আমার কি? কথাটা বলার ভঙ্গিতে দায় মুক্তি থাকলেও চোখে ভাসলো অভিমান। নদীতে যেমন ঢেউ বইতে থাকে, তেমন অভিমানী ঢেউ বইতে লাগলো মুখশ্রী জুড়ে। অধ্যায় চৌধুরী এই অভিমানের গভীরতা বুঝবে না, কিন্তু তবুও কথাও যেন অধ্যায়ের অজানা অস্বস্তি হতে লাগলো। নিজের বলা কথার জালেই কেমন যেন জড়িয়ে গেল সে। একটু পূর্বে বলা কথায় সে এলিনাকে প্রেমিকা এবং তুন্নাকে বউ বলে স্বীকৃতি প্রদান করেছে। আচ্ছা, প্রেমিকার থেকে কি বউ বেশি আপনজন? তার চেয়েও বড় কথা, একজন বিবাহিত পুরুষের প্রেমিকা থাকাটা কি শ্রেয়? বউ রেখে প্রেম করে বেড়ানোকে একটা বিশেষ শব্দে বিশ্বায়িত করা হয়। সেই নিন্দনীয় শব্দটা হচ্ছে পরকীয়া। তবে কি সে পরকীয়া করে বেড়াচ্ছে? ভাবনাটা মাথায় আসতেই হোঁচট খেলো অধ্যায়। বুকের ভেতর অদ্ভুত একটা খসখসানি শুরু হলো। লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লো অধ্যায়। গাঢ় কণ্ঠে ডাকলো। তুর্না। অধ্যায়ের মুখে নিজের নাম শুনে একটা অন্য রকম অনুভূতি হলো তুন্নার। এই মেয়ে সম্বন্ধ শুনতে শুনতে ভীষণ বিরক্ত ছিল সে। মানুষটা হুট করে তাকে নাম ধরে ডাকলো কেন? তুন্না আস্তে করে চোখ তুলে তাকিয়ে ছোট করে বলল। হুম। তুমি যাবে না আমার সাথে? যেতেই হবে। তোমাকে আমার প্রয়োজন আছে। তুন্না হঠাৎই হেসে ফেললো, বলল। আপনি প্রয়োজনে আমাকে প্রিয়জন বানাতে চাচ্ছেন। হুম। তাহলে আমার যাওয়ার কি দরকার? দরকার আছে, কারণ আমাকে ওর সাথে দেখা করতে যেতে হবে। আর একটু থেমে ফের বলল। আমি চাই তুমি আমার সাথে যাবে। না, আমি কোথাও যাব না, বিশেষ করে আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তো নয়। দেখো, এটা আমার জন্য দরকার, খুব দরকার। এরপর কিছুটা অসহায় কণ্ঠে যোগ করল। আমি একা গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। তুমি থাকলে অন্তত সে বুঝবে আমি মিথ্যে বলছি না। তাকে আমি ইচ্ছে করে ঠকাইনি। তুমি সবটা আমার হয়ে বুঝিয়ে বলতে পারবে। তুন্না তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলল। আপনি আমাকে ঢাল বানাতে চাইছেন? না, বিশ্বাস করো, আমি নিজেকে এলিনার সামনে ছোট করতে চাই না। আমি তাকে ঠকিয়েছি, এই অপবাদ আমি নিতে পারবো না। প্লিজ তুর্না, প্লিজ। ভালোবাসার অনুনয় শুনে কষ্ট হলো তুন্নার। ভালোবাসার জন্য এমন অনুনয় মুগ্ধ হওয়ার মতো, অথচ তুন্না অভিভূত হতে পারছে না। কি আশ্চর্য, এমনটা কেন হচ্ছে? কেউ ভালোবাসার মানুষের সামনে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে চাইছে। সে কাজে তাকে সাহায্য করা উচিত তার, কিন্তু সে এমন অস্বীকৃত জানাচ্ছে কেন? অধ্যায় তাকে অপমান করেছে এজন্য? তন্নার বা চোখ দিয়ে এক ফোঁটা পানি টুপ করে ঝরে মেঝেতে পতিত হলো। তন্না পানিটুকু গাল থেকে মোছার তারা দেখালো না, মৃদু স্বরে বলল। আপনি জানেন এই বাড়িতে আমি এমনিতেই অপ্রয়োজনীয়। এখন যদি বাইরে গিয়ে অপমানিত হই, বিষয়টি মানতে আমার কষ্ট হবে। কেউ তোমাকে অপমান করবে না, আই প্রমিস। অধ্যায়ের কণ্ঠে দৃঢ়তার ইঙ্গিত, এত অগাধ বিশ্বাস। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তন্না, অতঃপর খুব ধীরে বলল। যদি অপমান করে? আমি উত্তর দেব। ও যদি আমাকে তাচ্ছিল্য করে?
আমি থামাবো। ও যদি বলে আমি কে, কোন অধিকারে আপনার মাঝে ঢুকেছি? অধ্যায় এক মুহূর্ত দেরি না করে বলল। তুমি আমার স্ত্রী। স্ত্রী শব্দটা বার কয়েক সর্বকৃত করল না। কি ভারী একটা শব্দ। আচ্ছা, এই শব্দে কি আদৌ বাস্তবিক কোনো প্রতিফলন আছে? নেই। তবু কেন একটা শব্দ একই সাথে তাকে আনন্দিত ও ব্যথিত করছে? তিনজন মানুষ একে অপরের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। কারো মুখে কোনো কথা সরছে না। তাদের মধ্যে একজনের দৃষ্টিনত, যেন সে একটা গরুচোর। তুন্নাদের গ্রামে একবার গরু চুরি হয়েছিল। অপরিপক্ক পরিকল্পনার ফলে সেই চোর ধরা পড়েছিল গ্রামবাসীর হাতে। অতঃপর তাকে গাছের শক্ত করে সাথে বাঁধা হলো। বেশ মোটা কাঁঠাল গাছ। সেই গাছের সাথে লিকলিকে গঠনের এক কালো যুবককে বেঁধে রাখা দেখে তুন্নার বড্ড মায়া হয়েছিল সেদিন। চোরের গায়ে মাখা ছিল সরিষার তেল। তীব্র গন্ধ আসছিল গা থেকে। গ্রামের মাতব্বর সাহেব যখন কষিয়ে একটা থাপ্পড় লাগালো চোরের গালে, তখন ঠিক অধ্যায়ের মতো এই রকম ভঙ্গিতে মাথা নিচু করে নিয়েছিল সে। একটা চোরের সাথে অধ্যায়ের মুখভঙ্গি এত মিল দেখে আরেক দফা বিস্মিত হলো তুন্না। আচ্ছা, এই লোকটি তো গরু চোর নয়, তবে কেন ওনার প্রেমিকা ওর গালে সপাটে চর বসালো? এলিনার দিকে চড়া চোখে দেখলো তুন্না। রাগে ফোঁস করছে এলিনা। অধ্যায় হতভম্ব হয়ে সাময়িক বাক শক্তি হারিয়েছে। এলিনা তাকে চর মারল। ভরার রেস্টুরেন্টে তাকে এভাবে অপমানিত করতে বুক কাঁপল না এলিনার। অধ্যায়ের হাত আপনা আপনি বাম গালে চলে গেল। এলিনা তীব্র ক্রোধে ফেটে পড়ল। ইউ চিটার! আমার সাথে প্রেম করে অন্য আরেক মেয়েকে বিয়ে করেছো তুমি? আবার আমার সাথে দেখা করতে নিয়ে এসেছো? এত বাজেভাবে আমাকে ঠকাতে একটু কষ্ট হলো না তোমার? আর এই মেয়ে তোমার বউ? ওর মতো এমন একটা মেয়ে তোমার বউ হবার যোগ্যতা রাখে, আর আমি রাখি না? এই তোমার রুচি? ছি! কথাগুলো উচ্চস্বরে বলতে বলতে দাঁড়িয়ে পড়ল এলিনা। তার দু চোখ ভেঙে নামছে নোনা পানির ধারা। এলিনার নিজেকে কেমন পাগল পাগল লাগছে। হয়তো সে একটু বেশি ট্রস্টিক, কিন্তু তাই বলে অধ্যায়কে সে ভালোবাসতো না এমনটা নয়। তাহলে অধ্যায় কিভাবে পারল তাকে এভাবে ঠকাতে? রাগে দুঃখে হাতে থাকা জুসের গ্লাসটা জোরে চেপে ধরল সে। অতিরিক্ত রাগান্বিত থাকায় শরীরের সবটুকু শক্তি দিয়ে চেপে ধরা গ্লাসটা মুহূর্তেই ভেঙে খান খান হয়ে গেল। কাচের টুকরো বিঁধে গেল এলিনার হাতে। আহত স্থান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো টকটকে লাল তরল। এলিনার সেদিকে হুঁশ নেই। শারীরিক আঘাতের থেকেও তার নিকট বর্তমানে মনের আঘাতটা অধিক গুরুত্ব পাচ্ছে। গ্লাস ভেঙে শান্ত হলো না এলিনা। রক্তাক্ত হাত দিয়ে সে চেপে ধরল অধ্যায়ের কলার। এরপর ঝরঝর করে কাঁদলো এলিনা। কান্না জোরালো কণ্ঠে বলল, আমাকে কেন ঠকালে অধ্যায়? কেন এই মেয়েটার থেকে কোন অংশে আমি কম? বলো। আমি তো তোমাকে ভালোবাসতাম, তাহলে কেন আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? কেন? কেন আমার স্বপ্নগুলো এভাবে ভেঙে দিলে তুমি? তোমার ভালোবাসা পাবার যোগ্যতা যদি এই মেয়েটার থাকে, তবে আমার কেন নেই? আমি কি এতটা অযোগ্য? বলো, আনসার মি। এরিনার চেঁচামেচিতে আশেপাশের মানুষজন তাদের দিকে তাকাচ্ছে। ঘটনা অনেকটা আন্দাজও করে ফেলেছে সকলে। তুন্না নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সে কি করবে ভেবে পাচ্ছে না। তার মাথায় একটা ভোঁতা যন্ত্রণা হচ্ছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। শুধুমাত্র তার জন্য অধ্যায়কে চর মারল এই মেয়েটা। এখন আবার কেমন আকুল স্বরে কাঁদছে। এই কান্না দেখে নিজেকে দোষী অনুভব করলো তুন্না। কেন এই বিয়েটা করতে গেল সে? অবশ্য বিয়ের আগে তো সে জানতো না যে এই লোকটার গার্লফ্রেন্ড আছে। তাহলে শত কষ্ট সত্ত্বেও এই বিয়েটা সে করতো না। নিজের চোখের জল আড়ালে মুছে নিল তুন্না। আশেপাশের মানুষজন ফিসফিস করতে শুরু করেছে। অধ্যায় বহু কষ্টে এলিনার হাত থেকে নিজের কলার ছাড়ালো। শান্ত ভঙ্গিতে বলল, কুল ডাউন এলিনা, প্লিজ। এলিনা কান্নাজড়িত কণ্ঠে বলল, এত কিছুর পরেও আমাকে তুমি চুপ থাকতে বলছো? হ্যাঁ বলছি। প্লিজ গডসে, একটু চুপ করে শান্ত হয়ে আমার কথাটা শোনো প্লিজ। এলিনা শান্ত হলো না। সে আরো কয়েক গুণ অশান্ত হয়ে আরেকটা চর বসালো অধ্যায়ের গালে। অধ্যায় গর্জে উঠল, এলিনা। ধমকাচ্ছ আমাকে? আমাকে?
আমাকে এত বাজেভাবে ঠকানোর পরেও তোমার এত গলার জোর আসে কোথা থেকে? লজ্জা করে না, লুজার? অধ্যায় এলিনার বাহু চেপে ধরল, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তুমি পাগলামো কেন করছো? আশেপাশের মানুষজন দেখছে। দেখুক দেখুক কিভাবে একটা বাজে ছেলের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আই হেট ইউ অধ্যায়, আই হেট ইউ। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল এলিনা। তার হাত থেকে রক্ত ঝরছে। তুন্না নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল। এমন সাহসরুদ্ধকর পরিস্থিতিতে তার কেমন যেন অস্থির অস্থির লাগতে শুরু করলো। মেয়েটার কাণ্ড দেখে সে চরম অবাক হয়েছে। অবাকের রেশ কাটার পূর্বেই মেয়েটা আরেকটা চর বসাতে নিল অধ্যায়ের গালে। এবার অধ্যায় শক্তি দিয়ে রোধ করলো চপেটাঘাত। গর্জে উঠে বলল, স্টপ ননসেন্স। তুমি আমাকে ঠকিয়েছো, ঠকিয়েছো তুমি আমায়। অধ্যায় দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি ঠকাইনি তোমায়। বিলিভ মি, এই মেয়েটাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়ে বিয়ে করেছি। বিশ্বাস করো, আমি স্টিল নাও তোমাকেই ভালোবাসি। বিশ্বাস? তোমাকে? এত কিছুর পরেও? আসলে অধ্যায়, আসলে তুমি আমায়। প্লিজ এলিনা। অধ্যায়ের কণ্ঠে আকুল অনুনয় ঝরে পড়ল। এমন দৃশ্য দেখে তুন্নার চোখ ছলছল করে। এ কেমন দোটানায় জড়িয়ে গেছে তার জীবন। তার স্বামী তারই সামনে দাঁড়িয়ে আরেক নারীকে ভালোবাসার কথা বলছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এমন অপমান সহ্য করার শক্তি যে তুন্নার নেই। তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা করছে, নিজের দুগালে কষিয়ে থাপ্পড় দিতে ইচ্ছা করছে। কেন কেন সে এই লোকটাকে বিয়ে করলো? শুধুমাত্র একটু সুখের আশায় জীবন ব্যাপী অসুখ কিনে নিল সে। সুখের এত দাম? নিজের উপর লজ্জায় ঘৃণায় তার কান্না পেল। নিঃশব্দে দু চোখ থেকে ঝরতে লাগলো নোনা পানির ধারা। অধ্যায়ের আকুল আবেদন এলিনার মন গলাতে পারল না। সে কান্না ভেজা কণ্ঠে বলল, বাধ্য হয়ে হোক কিংবা অন্য কোনো ভাবে তুমি বিয়েটা করেছো অধ্যায়। এই মেয়েটা তোমার বউ, এর থেকে বড় সত্যি আর কিছু নেই, কিচ্ছু না। অধ্যায়, তোমার বউকে নিয়ে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি। আমি এই মেয়েটাকে সহ্য করতে পারছি না। আর এক মুহূর্ত এই মেয়ে আমার চোখের সামনে থাকলে আমি তাকে খুন করে ফেলবো। এলিনার চোখের জলের সামনে অধ্যায় যেন এক ভাসমান খড়কুটো। সে ভেসে যাচ্ছে অকুল দরিয়ায়। কুলহীন এই দরিয়ায় সে একা, বড্ড একা। অধ্যায়কে বেরিয়ে যেতে বলেও বেরিয়ে গেল এলিনা নিজে। রক্তাক্ত হাত নিয়ে সে ছুটতে ছুটতে কফি শপ ত্যাগ করল। অধ্যায় আশাহত হয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। আশেপাশের মানুষজন কানা ঘোষা শুরু করেছে। কিছু ফিসফাস তুন্নার কানেও আসছে। সকলের প্রায় একই বক্তব্য। এমন সুন্দরী এক মেয়েকে ঠকিয়ে এমন কালো মেয়ে বিয়ে করলো ছেলেটা, মানাচ্ছে না একদম। সেই মেয়েটাও কত কষ্ট পেল। আহারে, মেয়েটাকে ছেলেটার পাশে বানরের গলায় মুক্তোর মালার মতো দেখাচ্ছে। এসব তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বলে হাসতে লাগলো আশেপাশের মানুষজন। লজ্জা ঘৃণাহীন মনতায় তুন্নার মরে যেতে ইচ্ছা করছে। শুধুমাত্র কালো হবার দায় এত বড়। তাকে এত বাজেভাবে কাঠগড়ায় দাঁড়াতে হলো। তার একমাত্র অপরাধ সে কালো। এটা আদৌ অপরাধ? আচ্ছা, কেউ কি ইচ্ছে করে কালো হয়ে জন্মায়? সৃষ্টিকর্তা তাকে কালো করে তৈরি করেছে, এতে তার কি দোষ? যেখানে স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছে যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি, সেখানে এই মানুষজন তাকে কিভাবে কটু কথা বলে? ওরা কি কোরআনের বাণী জানে না? তাদের জ্ঞানের স্বল্পতা এতটা? দেখে তো শিক্ষিত মানুষ বলেই মনে হচ্ছে। তুন্না কাঁদতে কাঁদতে চেয়ারে হতাশ ভঙ্গিতে বসে থাকা অধ্যায়ের দিকে তাকালো। তার চোখ মুখ অস্বাভাবিক রকম শক্ত। শুভ্র মুখ লাল টকটকে হয়ে গেছে। মাথার চুল খামচে ধরে আছে অধ্যায়। এভাবে কত সময় অতিবাহিত হলো সে জানে। অনেকটা সময় পরে তুন্না ভীত স্বরে বলল, বাড়ি যাবেন না? ব্যাস, এই সাধারণ একটা বাক্য মাথা এলোমেলো হয়ে গেল অধ্যায়ের। জীবনে অনেক প্রেম করেছে সে, কিন্তু এলিনাকে সে সিরিয়াসলি নিয়েছিল শুধুমাত্র এই কালো মেয়েটার জন্য তার জীবন থেকে এলিনা চলে গেছে। তীব্র ক্রোধে ফেটে পড়ল অধ্যায়। তার চোয়াল শক্ত হলো। উঠে দাঁড়িয়ে শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় লাগালো তুন্নার গালে।
আচমকা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে পড়ে গেল তুন্না। চেয়ারের সাথে বাধাপ্রাপ্ত হয়ে কপালের বাঁ পাশে আহত হলো তার। স্থবিত তুন্না কাঁপা কাঁপা হাতটা ছোঁয়াতেই চিটচিটে তরলের আবির্ভাব লক্ষ্য করলো সে। এই লোকটা তাকে মারল, এত বাজেভাবে আঘাত করলো, এত নির্দয়, এত বাজে একটা মানুষ সে। এই ছিল তুন্না নামক অভাগীর ভাগ্যে। আকাশে মস্ত চাঁদ উঠেছে, চারদিকে শুনশান নীরবতা। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিক। তুন্না ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চাঁদের উজ্জ্বল আলো পড়ছে তার চোখে মুখে। সেই আলোর স্পষ্ট দৃশ্যমান হচ্ছে তার চোখ থেকে বয়ে পড়া তপ্ত নোনা পানির ধারা। তুন্না আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। আচ্ছা, চাঁদের উজ্জ্বল আলো মানুষের জীবনকে আলোকিত করতে পারে না কেন? চাঁদ খুব সুন্দর এক নক্ষত্র। লোকে বলে চাঁদেরও নাকি কলঙ্ক আছে। চাঁদের কলঙ্কটা ঠিক কী রকম? অপূর্ব সুন্দর চাঁদের গায়েও কি কালো রঙের ছিটে ফোঁটা আছে? লোকে কি সেই কালো রংটাকেই চাঁদের কলঙ্ক হিসেবে চিহ্নিত করে? জানে না তুন্না। তবে অধ্যায় চৌধুরীর নাম সুদর্শন তরুণের জীবনে সে অবশ্যই কলঙ্ক। রেস্টুরেন্টের লোকে তাকে কটু কথা বলল, সে তো জবাব দিতে পারেনি। নিজেকে কখনো এতটা কালো মনে হয়নি তার। ছোট্ট এই জীবনে গায়ের রং নিয়ে সে খুবই হীনমন্যতায় ভুগেছে। তার বাবা প্রায়ই বলতো, শোন মা, তুই হচ্ছিস রূপসী। তুন্না বাবার কথায় হেসে বলতো, কি যে বলো বাবা, আমি কিভাবে রূপসী হব? কেন হবি না? তুই কি কম সুন্দর? শোন, আমার চোখে আমার মাইয়া হলো সবচেয়ে সুন্দর নারী। তাছাড়া তুই তো শুধু আমার মাইয়া না, আমার মা তুই। তুন্না লজ্জিত ভঙ্গিতে বলতো, তুমি যে কি বলো বাবা? কি আবার বলবো? শোন, আমার মাইয়ার চেয়ে যে বেশি সুন্দর তার ধলি গলি বেরাম। তুন্না বাবার কথায় হাসতো। বলে কি না তুন্নার চেয়ে সুন্দর মেয়ে নাকি ধবল রোগী। কি হাস্যকর কথা! কন্যার স্নেহে অন্ধ হয়ে মানুষ অবশ্য এমন ভুলভাল বলে। সে তেমন কিছু না। তবে পিতার মুখে এমন কথা শুনে সামনে তুন্না লজ্জা পেলেও আড়ালে গর্ববোধ হতো। মনে মনে সে এই ভেবে আপ্লুত হতো যে বাবা তাকে কত ভালোবাসে। তার পৃথিবীটা ছিল ভালোবাসার পরিপূর্ণ। অথচ আজ এই তুন্নার জীবনে ভালোবাসার বড্ড অভাব। অধ্যায় তার স্বামী হয়েও তাকে সামান্য ভালোবাসলো না। উঠতে বসতে চরম দুর্ব্যবহার করে। এটাই কি তার প্রাপ্য ছিল? এই সুখের নেশাতেই কি সে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়েছিল? জীবন এত জটিল কেন? না, তুন্না আর ভাবতে পারে না। তার মাথা ব্যথা করছে, কপালের কাটা স্থানটাও ব্যথায় টনটন করছে। খুব একটা রক্ত বের হয়নি। আহত তুন্নাকে কি নির্মমভাবেই না রেস্টুরেন্ট থেকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এসেছে অধ্যায়। তুন্নার মনে হয় জীবনের অপছন্দের মানুষকে বিয়ে করার মতো ভুল কাজ কিছুই নেই। দুজন অপছন্দের মানুষের বিয়ে হয়ে গেলেও সংসার করা হয়ে ওঠে না। আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে না তুন্না। সে ঘরে এসে খাটের এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। অধ্যায় বাড়িতে এসে তাকে তীক্ষ্ণ গলায় বলছে, শোনো, তোমাকে আমি বউ হিসেবে মানি না, সুতরাং তোমার সাথে এক ঘরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তুমি আমার লাইফে এসে আমার লাইফটা হেল করে দিয়েছো। আর নয়, আজকের পর থেকে তোমার সাথে এক ঘরে কোনোভাবেই ঘুমাবো না আমি। খবরদার, আমার আশেপাশে ঘুরঘুর করবে না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। আমার কোনো বিষয়ে নাক গলানোর চেষ্টা করলে ফল আজকের থেকেও খারাপ হবে। মাইন্ড ইট। তুন্না মাথা নিচু করে মেনে নিয়েছে। তার প্রতিবাদ করার শক্তি নেই। সে অসহায়, বড্ড অসহায়। এই পৃথিবীতে যার বাবা মা নেই তার থেকে অসহায় আর কে আছে? বাবা মায়ের পরে একটা মেয়ের আপনজন হয় তার স্বামী। অথচ তুন্নার জীবনের চরম পর হচ্ছে তার স্বামী। কালো মেয়েদের ভাগ্য বিড়ম্বনা বুঝি এতটা প্রবল? তুন্না বালিশে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম নাম অতি আকাঙ্ক্ষিত বস্তুটি তার নাগালের বাহিরে অবস্থান করছে এবং চোখের পাতায় ধরা দিয়েছে এক সাগর নোনা জল। পাশাপাশি দুটো ঘরে দুজন মানুষ নিজেদের যন্ত্রণার অনলেপ চলছে। মাঝখানে কেবল একটি ইটের দেওয়াল, অথচ কি ভীষণ দুর্বিদ্ধ।
কি অগাধ দূরত্ব। একই ছাদের নিচে থেকেও তারা আজ ভীষণ আলাদা। অবশ্য এক ছিলই বা কবে। একজন ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় ক্ষয়ে যাচ্ছে, অন্যজন ভালোবাসা দিতে না পাওয়ার ভয় থেকে নিজেকে কঠিন করে তুলছে। তন্নার যন্ত্রণাগুলো ভীষণ নিঃশব্দ। কে বলে মানুষের যন্ত্রণা প্রকাশ কেবলই শব্দময় হয়? কখনো কখনো মানুষ এক পৃথিবীর দুঃখ বুকে নিয়ে নিঃশব্দে বেঁচে থাকে। তুন্নাও কি তেমন মানুষের দলভুক্ত? হয়তো। অধ্যায়ের যন্ত্রণাগুলো বড্ড উদ্যক্ত, ভীষণ রুক্ষ। অধ্যায় তুন্নার অবস্থানকৃত দু ঘরের পরবর্তী দেওয়ালটা শুধু ঘর আলাদা করেনি, আলাদা করেছে অনুভূতিও। দুজনের চোখে ঘুম নেই, দুজনের বুক ভরা প্রশ্ন, তবু কেউ কাউকে ডাকছে না। ডাকার মতো সম্পর্ক ওদের নেই, ওরা এক হয়েও আলাদা। ওদের জুড়ে দেওয়া হয়েছে কেবল একটি মাত্র শব্দে। সম্পর্ক গড়ার ক্ষেত্রে এই শব্দের ক্ষমতা প্রবল, একইভাবে ভাঙ্গার ক্ষেত্রেও একটি মাত্র শব্দই কার্যকরী। স্বামী স্ত্রীর সম্পর্ক কি ভীষণ অদ্ভুত, তাই না? অধ্যায় নিজের মনে এমন করুণ অবস্থা দেখে আশ্চর্য হলো ভীষণ। এর পূর্বেও তো তার কত শত ব্রেকআপ হয়েছে, তবে এতটা বিশ্রী অনুভূতি তো হয়নি কখনো। আজ কেন হচ্ছে? এলিনাকে সে সত্যিকার অর্থেই ভালোবাসতো বলে। তাই বা কেন হবে? এলিনার পূর্বেও ওর যতগুলো গার্লফ্রেন্ড ছিল সকলের সাথে প্রেম করার সময় মনে হয়েছে এটাই তার প্রকৃত প্রেম। কিন্তু কিছুদিন পরই মেয়েটার থেকে আগ্রহ হারিয়ে ফেলত সে। তার ভালো লাগে না একই জিনিস নিয়ে বেশি দিন ঘোরাঘুরি করতে। গার্লফ্রেন্ড বদলানো তার কাছে টিস্যু বদলের মতো ব্যাপার। ব্যবহার শেষ তো ছুঁড়ে ফেলে দাও। এলিনা মেয়েটিকে নিয়ে অবশ্য বেশ সিরিয়াস ছিল সে। একান্তে কত নিরিবিলি মুহূর্ত কাটিয়েছে তারা। স্মৃতিগুলো ক্রমশই ভাসছে তার চোখে, কিন্তু সেগুলো ভাবনায় এনেও শান্ত হতে পারে না অধ্যায়। তার মাথায় ভোঁতা যন্ত্রণা হয়, অসহ্য যন্ত্রণা। অন্ধকার ঘরে পায়চারি শুরু করে অধ্যায়। এক পর্যায়ে হঠাৎই এক ভাবনায় বেশ চমকিত হয় অধ্যায়। তার রাগ জেদের কারণ মূলত এলিনার সাথে ব্রেকআপ হওয়ার নয়, এর নেপথ্য অন্য কারণ আছে। কারণটা অবশ্য সহসাই ধরতে পারল অধ্যায়। তার মানসিক যন্ত্রণা আর অশান্তির একমাত্র কারণ জনসম্মুখে এলিনার দেওয়া থাপ্পড়। এতেই মূলত তার পুরুষত্বা আহত হয়েছে। জনসম্মুখে অপমানের ভয়ঙ্কর ক্ষত লেগেছে সেখানে, সে মানতে পারছে না। অধ্যায় টের পেল এলিনার সাথে ব্রেকআপ হওয়াতে তার তেমন একটা দুঃখ বোধ হচ্ছে না। তার থেকে হাজার গুণ বেশি অস্বস্তি আর রাগ হচ্ছে এলিনার দেওয়া থাপ্পড়ের কথা মনে করে। ভরা সমাগমে ওভাবে তার দম্ভ চূর্ণ করার জন্য একটা থাপ্পড়ই যথেষ্ট ছিল। সেখানে দুটা থাপ্পড় দিয়েছে এলিনা। রাগে ক্ষোভে হাতের কাছে থাকা জিনিসপত্র ভাঙচুর শুরু করলো অধ্যায়। হাতের কাছে থাকা জিনিসপত্র ভাঙচুর করার পরে বেশ শান্তি শান্তি অনুভব হলো তার। বদমেজাজি লোকদের হাতের সামনে থাকা জিনিসপত্র ভাঙচুর করলে কিংবা কাউকে প্রাণ খুলে গালি দিতে পারলে রাগ কমে যায়। অধ্যায়ের ভাঙচুর সম্পূর্ণ হয়েছে। রাগটা যদিও পুরোপুরি যায়নি, কাউকে মন মতো গালি দিতে পারলে ভালো লাগবে। সে ফোন লাগালো আদিলের নাম্বারে। আদিল কল রিসিভ করার সাথে সাথেই অধ্যায় অতি ভদ্র ও অতি শালীন ভঙ্গিতে বলল, শালা হারামির বাচ্চা, 2 দিন যাবৎ আমার বিয়ে হয়েছে, অথচ আমার কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলি না? বিয়ের পর আমি ভদ্র সভ্য ছেলেটা বেঁচে আছি নাকি মরে গেছি সেটারও খোঁজ নিলি না? এই তোর বন্ধুত্ব মীর জাফর? আদিলের এক আত্মীয় হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় তাকে বিনা নোটিশে গ্রামে যেতে হয়েছে। এদিকের খোঁজ খবর তেমন একটা নেওয়া হয়নি। সে কৈফিয়তের স্বরে বলল, আরে ইয়ার আর বলিস না, আমি একটু গ্রামে আসছি। অধ্যায় ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুই গ্রামে গিয়েছিস তাতে আমি কি করব? ল্যাংটা হয়ে নাচবো? ল্যাংটা হয়ে নাচবি নাকি কাপড় চোপড় পরে নাচবি সেটা আমি কিভাবে বলবো বলতো? তুই তোর বউকে জিজ্ঞাসা কর, পারলে তার সামনে নাচতে পারিস। বিবাহিত পুরুষের এই এক সুবিধা বুঝলি, ওরা যখন তখন এই জাতীয় মনের স্বাদগুলো পূরণ করতে পারে। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের ওসবের সুখ নেই। আদিলের কথায় অন্য রকম ইঙ্গিত পেল অধ্যায়। সে বিড়বিড় করে বলল, শালা লুচ্চা জানি কোথাকার।
কিছু বললি? অধ্যায় তীব্র আক্রোশে খাটের কোণায় লাথি মেরে বলল, বালের এক জীবন। কেন, কি হয়েছে রে? মন মেজাজ অত্যাধিক খারাপ। কিছু বলেছিস? সাধু পুরুষরা বলেন বিয়ের পর ছেলেদের মন ভালো থাকে, নতুন নতুন স্ত্রীর প্রেমে মজা পেয়ে অন্য সব কিছু বৃতৃষ্ণা লাগে। তাহলে তোমার মন খারাপ কেন বন্ধু? ভাবি কি ঠিকঠাক যত্ন করছে না তোমার? আর যত্ন, ওই মেয়েকে তো সহ্যই করতে পারি না আমি। তুই জানিস ওর জন্য এলিনার সাথে ব্রেকআপ হয়ে গেছে আমার। ভালোই তো হয়েছে, এত মেজাজ খারাপ হওয়ার কি আছে? অধ্যায় আশ্চর্য হয়ে বলল, মানে তুই বলতে চাচ্ছিস ব্রেকআপ হয়ে ঠিক হয়েছে? আমি তো বেঠিকের কিছুই দেখছি না। একজন বিবাহিত পুরুষের গার্লফ্রেন্ড থাকবে, এ আবার কেমন কথা? নাকি তুই পরকীয়া করতে চাইছিস? লিসেন অধ্যায়, যারা পরকীয়া করে তারা হচ্ছে সমাজের কীট। নিজেকে এতটাও নিচে নামিয়ে আনিস না প্লিজ। অধ্যায়ের কেমন যেন মিশ্র অনুভূতি হলো। এটা তো ঠিক যে বউ রেখে প্রেম করে বেড়ানোকেই পরকীয়া বলে। যাই হোক, যেভাবেই হোক, মেয়েটা তো তার বিয়ে করা বউ। অধ্যায় কথা বলল না, দীর্ঘশ্বাস ফেললো কেবল। আদিল ফের বলল, সত্যি করে বলতো তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা ওই মেয়েটার। কেন, কি করেছে ও? ও সম্বন্ধে কথাও যেন একটু ঈর্ষায়িত হলো অধ্যায়। তুন্না তার বিয়ে করা বউ, আদিল তার বন্ধু। বন্ধুর বউকে ও সম্বন্ধ করা কেমন দেখায়? ভাবি বলাটাই সমীচন, অথচ ও বলছে যেন নিজের বিয়ে করা বউ। তার রাগ হলো সামান্য, সেটা ধামাচাপা দিয়ে সে বলল, কিছু করেনি। তাহলে ওর ওপর এত রাগ কেন তোর? ফের ও অধ্যায় আশ্চর্য হয়ে খেয়াল করলো তার পড়ে যাওয়া রাগটা হু হু করে বাড়তে শুরু করেছে। যে কোনো সময় রাগটা আকাশচুম্বী হয়ে যাবে। এর কারণ কি? ওই মেয়েটাকে যা খুশি বলুক, তাতে তার এত রাগ কেন হবে? এতেও যেন রাগ হলো তার। সে গমগমে কণ্ঠে বলল, আমি ওই মেয়েটিকে সহ্য করতে পারি না। সহ্য করতে না পারার কারণ? কারণটা বলতে গিয়ে ইতস্ত করলো অধ্যায়। আসলেই তো, মেয়েটাকে অপছন্দ করার যৌক্তিক কোনো কারণ আছে কি? মেয়েটার গায়ের রং চাপা, এছাড়া অপছন্দ করার মতো উল্লেখিত কোনো কারণ নেই। এই যৌক্তিকগুলো বলতে বলতে অধ্যায় নিজেই যেন নিজের কথার উপর ভরসা হারালো। কারণ কালো হওয়া কি সত্যি অপরাধ, নাকি সে নিজেই তুন্নাকে দোষী বানাতে চাইছে নিজের আহত অহংকার ঢাকতে? আদিল তাড়া দিয়ে বলল, কি হলো বল। আরে কি আমার স্ট্যাটাসের সাথে যায়? ওর জন্য সবাই আমাকে বিবাহিত পুরুষের মতো ট্রিট করে। আচ্ছা তুই বল, এখন কি আমার বিয়ে করার বয়স হয়েছে? অথচ বাবা একটা কয়লার ড্রামকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়ে চলে গেল। নিজেকে বিবাহিত ভাবতেই লজ্জায় মরে যাই আমি। এর দায়ভার ওই মেয়েটার নয়, সব তো তোর আর আঙ্কেলের সমস্যা। এর ফল ও কেন ভোগ করবি? তুই নিজেকে বিবাহিত ভাবতে পারিস না, এটা তোর সমস্যা। নিজেকে বিবাহিত ভাবতেই লজ্জায় মরে যাই আমি। কেন? বিয়ের দিন ওই মেয়েটা কি পালিয়ে যেতে পারতো না? আসলে কি বলতো, ওই মেয়েটা হচ্ছে লোভী। লোভ করছিল আমাকে বিয়ে করার। ও যেরকম দেখতে, জীবনে তোর বিয়ে শাদী কিছু হতো না, তাই সুযোগ বুঝেই আমার গলায় ঝুলে পড়ল। আমাকে শখ আজকে মিটিয়ে দিয়েছি। কি করছিস? দিয়েছি এক থাপ্পড়, কপাল টপাল কেটে একাকার অবস্থা। আদিলের মেজাজ খারাপ হলো। কোন কুক্ষণে যে এই গাধাটার সাথে তার বন্ধুত্ব হয়েছিল কে জানে। আজ তো একটা মাথা মোটা। এত অহংকার ভালো নয় মোটেও। জীবনে এই অহংকারের জন্য না জানি কত পস্তাতে হয় অধ্যায়কে। আদিল রুক্ষ কণ্ঠে বলল, কি ছাগলামি করবি না। সে অসহায় ছিল, এটা তুই ভালো করেই জানিস। তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিস না। আর স্ট্যাটাসের কথা বলিস তুই? কিসের স্ট্যাটাস? হ্যাঁ, যে লোক নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না তার আবার স্ট্যাটাস? সে তো মানুষ হিসেবে ঘৃণিত। তুই ওই অসহায় মেয়েটার গায়ে হাত তুলেছিস? মেরুদণ্ড কিছু আছে তোর? ছি, সেমনি অধ্যায়। বলেই মুখের উপর কল কেটে দিল আদিল। অধ্যায় ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। আদিল তাকে মেরুদণ্ডহীন বলল। তাকে দ্য গ্রেট অধ্যায় চৌধুরী ঘৃণ্যত মানুষ। বন্ধু হয়ে এত বড় একটা কথা বলতে পারল সে? তাদের বন্ধুত্ব থেকে সামান্য ওই মেয়েটা এত বড় হয়ে গেল। ওই মেয়েটার সাথে তো আদিলের কোনো সম্পর্কও নেই। তুন্না তার বউ। তবে আদিল কেন ওর প্রতি এত প্রজেসিভ হবে? আচ্ছা, রাগের মাথায় সে কি তুন্নার সাথে খুব বেশি বেশি করে ফেলেছে? তার কি ক্ষমা চাওয়া উচিত?
নিজের অহংবোধ চূর্ণ করে ক্ষমা চাওয়ার মতো নিচু কাজ সে করতে পারবে না, কখনোই না। তখন মধ্যরাত, তুন্না বেঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে প্রায় মৃত মাকে স্বপ্ন দেখা তার ছোটবেলার অভ্যাস। মায়ের চেহারা কেমন ছিল জানে না তুন্না। বাড়িতে মায়ের কোনো ছবি ছিল না, তবে মায়ের একটা ছবি তার মনের মধ্যে গেঁথে আছে। এটা তার কল্পনার ছবি। তুন্নার ধারণা তার মা ছিল অত্যন্ত রূপবতী। অধিকাংশ সময় কালো বা শ্যামবর্ণ মেয়েদের মা রূপবতী হয়। কখনো কোথাও মায়ের সাথে শ্যামবর্ণ তরুণীটি বেড়াতে গেলে লোকে বলে, তোমার থেকে তো তোমার মা সুন্দর। এতে বোধ হয় প্রতিটি কন্যা সন্তানের গর্ববোধ হয়। নারীরা একে অন্যের রূপের প্রশংসা নিতে পারে না। অধিক সুন্দরী কারোর সাথে যদি তুলনামূলক কোনো মেয়ের তুলনা করা হয়, অবধারিতভাবে সেই মেয়েটি মন খারাপ করে। কিন্তু মায়ের সাথে মেয়ের তুলনা করলে মায়ের কি রূপ মনোভাব হয় তা স্পষ্ট না বলা গেলেও মেয়ের মনোভাব সঠিকভাবেই বলা যায়। আমার মা সুন্দরী, এই বোধটা প্রত্যেকটা মেয়েকে করে তোলে অহংকারী। একটা সুখের অহংকারে সে ফুলে ফেঁপে ওঠে। অবশ্য মা কালো হলেও সন্তানের চোখে সে হুরপুরি। কবি বলেছেন, কোকিলা কালো বলে গান শুনে নাকে, মায়ের বদন কালো বলে মা ডাকে নাকে। অর্থাৎ কোকিল কালো হলেও যেমন তার কুহু কণ্ঠে গাওয়া লোকে মন্ত্রমুগ্ধের মতো শুনে, তেমনি ভাবে মায়ের মুখ কালো হলেও সন্তান গর্ববোধের সাথে গর্ভধারণীকে মা বলে ডাকে। এই ডাকে সুখ আছে। এই সুখের ব্যাখ্যা দেওয়ার সাধ্যি নেই। একমাত্র মাহীন সন্তান সেই সুখ থেকে চরমভাবে বঞ্চিত। তুন্না তো তাদেরই দলভুক্ত। দিনের ঝকঝকে আলোয় মাকে মা ডাকার সৌভাগ্য না হলেও ঘুমের ঘরে তুন্না মাকে দেখে মন ভরে ডাকে। তার কি যে শান্তি লাগে। ঘুমন্ত তুন্না দেখলো তার মা এসেছে। মায়ের পরনে সাদা শাড়ি, তা দেখে তুন্না আঁতকে উঠল। আতঙ্কিত গলায় বলল,